নমস্কার, আমি স্বপ্নরানী বিশ্বাস, সহকারী শিক্ষক। আমি এখন সকল শিক্ষার্থীকে জানাই শুভেচ্ছা। আমি এখন ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয়ের পঞ্চম অধ্যায়ের বাংলাদেশের সমাজ ব্যবস্থা আলোচনা করব। প্রথম আলোচনা করব সমাজ। মানুষ, আমরা সুন্দর পৃথিবীতে সবাই মিলেমিশে বাস করি। এখানে অসংখ্য মানুষ বাস করে। এই অসংখ্য মানুষ ছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা, পশু পাখি, লতা পাতা এবং কীট পতঙ্গ, প্রজাতি সামুদ্রিক প্রাণী। মানুষ এইসব প্রাণীর মধ্যে তার বুদ্ধিমত্তা দিয়ে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। আদিমকালে মানুষ জীবজন্তুর আক্রমণ এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করত। এর জন্য আমাদের সমাজের প্রয়োজন হয়েছিল। এই বাংলাদেশের সমাজের সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি এবং কিভাবে তৈরি হয়েছে সে সম্পর্কে এখন আমরা আলোচনা করব। পার্ট 1, সমাজের ধারণা। সমাজকে মানুষ একাকী বসবাস করতে পারে না। মানুষ সবসময় দলবদ্ধভাবে বসবাস করতে চায়। মানুষ মিলেমিশে বসবাস করতে চায়। আর এই মিলেমিশে বসবাস করলে পরস্পরের সাথে বন্ধুত্ব, সহযোগিতা সবকিছুই গড়ে ওঠে এবং নির্ভরশীলভাবে জীবনযাপন করা যায়, একে অন্যকে সহযোগিতা করতে পারে। এজন্য আমাদের সমাজ দরকার হয়। আর এই একত্রবদ্ধ সমাজ গোষ্ঠীকেই বলা হয় সমাজ। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান থাকে, যেমন পরিবার, সংঘ, ক্লাব ইত্যাদি। কীট পতঙ্গরাও কিন্তু দলবদ্ধভাবে বসবাস করে না। যেমন হাতির দল একসঙ্গে চলে, বিপদে পড়লে একটা হাতিকে সহযোগ করার জন্য অন্য হাতিরা ছুটে আসে। পিপীলিকা, তারাও কখনো দলছুট বসবাস করে, দলবদ্ধভাবে বাস করে। তাদের যে দলনেত্রী থাকে তার নির্দেশ মতো তারা কাজ করে। আবার যে উই পোকার ঢিপি দেখা যায়, সেখানে অসংখ্য উই পোকা, একা একা সে কিন্তু চলতে পারে না। আবার তেমনি আছে মৌমাছি। আমরা মৌমাছি একটি মধুর চাকে দেখি, অসংখ্য মৌমাছি। সেই মৌমাছি কি করছে? একসঙ্গে বসবাস করছে এবং খাবার সংগ্রহ করছে এবং তারা মধু আহরণ করে সেখানে আনছে। এই একত্রবদ্ধ আছে বলেই এগুলো তৈরি করতে পারছে না। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। আর পরিবার হচ্ছে মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, চাচা, চাচি ইত্যাদি। এইভাবে থেকেই পরিবার গড়ে ওঠে। আর এই পরিবার থেকেই সমাজ গড়ে ওঠে। পরিবার গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিছুই ছিল না। মানুষ প্রতিকূল অবস্থায় কি করতো? বেঁচে থাকার জন্য লড়াই করত, খাদ্য সংগ্রহ করত। বন্য প্রাণী আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ কি করলো? দলবদ্ধভাবে বসবাস করার চেষ্টা করলো। কেন? দেশে যদি একা একা বাস করে, বন্য হিংস্র প্রাণী তাকে আক্রমণ করতে পারে, তাকে মেরে ফেলতে পারে। তাই সেই প্রয়োজন থেকে তারা দলবদ্ধভাবে বসবাস করার অনুভবটা মনে করলো এবং মানুষ সমাজ গড়ে তুলল। পরিবার থেকে গোত্র, সম্প্রদায়, জাতিগোষ্ঠী ছড়িয়ে পড়েছে। এভাবে ক্ষুদ্র এবং বড় বৃহৎ সমাজের উদ্ভাবন হয়েছে। সাধারণভাবে সমাজের দুইটি বৈশিষ্ট্য হচ্ছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বহু লোক সংঘবদ্ধ হয়ে বাস করা। আর একটা লক্ষ্য হচ্ছে এই সংঘবদ্ধ লোকের পিছনের একটা উদ্দেশ্য থাকা। এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যার যেটা প্রয়োজন সকলে মিলে সেইটাকে সমাধান করা। তাহলে সমাজের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে সংঘবদ্ধ হয়ে বসবাস করা, আর একটা এর পিছনে উদ্দেশ্য, যা যখন যে প্রয়োজন সবাই সমবেত হয়ে সেটাকে সমাধান করে সমবেতভাবে আমরা বসবাস করলে এই জিনিসটা আমরা করতে পারবো। এবার আমরা আলোচনা করবো পার্ট 2। পার্ট 2 হচ্ছে সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক প্রভাব। সমাজ জীবনে প্রাকৃতিক ও ভৌগোলিক মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশও তাকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন আমাদের আচার আচরণ, কৃষ্টি, সংস্কৃতি এগুলো পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী আমাদের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। পৃথিবীতে যত প্রাচীন সভ্যতাগুলো গড়ে উঠেছে সব নদীপথে। যেমন
মিশরীয় নীল নদের তীরে মিশরীয় সভ্যতা, সিন্ধু নদের তীরে সিন্ধু সভ্যতা, টাইগ্রিস ও টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয় সভ্যতা, প্রাচীন বাংলাদেশের প্রাচীন প্রাচীন সভ্যতা হচ্ছে গঙ্গা নদীর অববাহিকায় বিকাশ লাভ করেছে। আরো কোনো কোনো অঞ্চলে প্রাকৃতিক সম্পদের উপর করে মানুষ তার জীবন গোষ্ঠী বা পেশা নির্ভর করে, যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক, যেখানে কলকারখানা বেশি সেখানে শিল্প শ্রেণী। নদীমাতৃক নদীমাতৃক দেশগুলো বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে লঞ্চ, স্টিমার, নৌকা। তাছাড়া কোনো কোনো অঞ্চলে রেল লাইন, রেলগাড়ি, ঠেলা গাড়ি, রিক্সা এ পথ দিয়েও মানুষ চলাচল করে। তারপর কুটির শিল্প ও পরিবেশের উপর নিয়ন্ত্রিত প্রভাব বিস্তার করেছে, যেমন যেমন বলা যায় যে নদীবহুল অববাহিকার কারণে ঢাকায় ডেমরার তাঁতের কারখানা গড়ে উঠেছে, এখানে তাঁতের জন্য খুব উপযোগী। তারপর টাঙ্গাইলের শাড়ি তৈরি করা হয়। ঢাকার ডেমরায় তাঁতিরা বেশি বসবাস করে এবং সেখানে বিখ্যাত শাড়ি বোনা হয়। রাজশাহীতে রেশমি শাড়ি উল্লেখযোগ্য, সেখানে তুঁত গাছে তুঁত পোকা জন্ম নেয়, সেই সুতা দিয়ে রেশমি শাড়ি তৈরি হয়। ফরিদপুরের খেজুরি গুড়, মুক্তাগাছির মন্ডা এবং সিলেটের শীতলপাটি, এছাড়া সুন্দরবনে আমরা কি পাই, সুন্দরবনে মধু উল্লেখযোগ্য। এই যে আবহাওয়া ও জলবায়ুর কারণে এক একটা অঞ্চলে এক একটা জিনিস ভালো চলে। আবার পোশাক পরিচ্ছদে ঘর বাড়ির ক্ষেত্রেও দেখা যায় এই প্রাকৃতিক পরিবেশ আমাদেরকে নিয়ন্ত্রণ করছে। যেমন গ্রীষ্মকালীন অঞ্চলের লোকজনরা সুতি হালকা কাপড় চোপড় পরে, শীত প্রধান দেশের মানুষরা রেশমি কাপড়ের এবং মোটা কাপড়ের পোশাক তৈরি করে। যেসব অঞ্চলে ভূমিকম্প হয় সেসব অঞ্চলে ঘর বাড়ি কাঠ দিয়ে তৈরি করা হয়। যোগাযোগ ব্যবস্থায় শিল্পায়নের ঘটে নগরীতে গড়ে ওঠে। নৌ যোগাযোগ ভালো, নারায়ণগঞ্জ, চট্টগ্রামে অনেক আগে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখন আমরা করব পাঠ 3 ও 4। সমাজ বিকাশের বিভিন্ন স্তর। সমাজ বিকাশের বিভিন্ন স্তর। সমাজ পরিবর্তনশীল। আজকের সমাজ দীর্ঘদিন বিকাশের ফল হিসেবে জন্ম নিয়েছে। বিজ্ঞান উন্নতির ফলে সমাজ দ্রুত পরিবর্তন হচ্ছে। একালের আধুনিক সমাজ গড়ে উঠেছে। ভবিষ্যতের সমাজ আরো পরিবর্তন হবে কালের সুযোগ। এই সমাজ ব্যবস্থাকে 6টি ভাগে ভাগ করা হয়েছে। শিকার ও খাদ্য সংগ্রহ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ, পশুপালন সমাজ, কৃষিভিত্তিক সমাজ, শিল্পভিত্তিক সমাজ, শিল্প বিপ্লবী সমাজ পরিবর্তী। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিম রূপ। তখন স্থায়ী কোনো ঘরবাড়ি ছিল না, মানুষ জঙ্গলে গুহায় বাস করত এবং সেখানে কি করত, প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর, সেখানে দলবদ্ধ হয়ে তারা পাথর দিয়ে অস্ত্র তৈরি করে একসঙ্গে সেই শিকার ধরত এবং শিকার ধরে তারা খাদ্য আহরণ করত। আর এই খাদ্য তার মেয়েরা ফলমূল ঘুরিয়ে আনত, এনে সেগুলো মিলিতভাবে সংগ্রহ করত। এই দলবদ্ধভাবে তারা শিকার করত। আর এই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ, অর্থাৎ পাথরের যুগ, প্রাগৈতিহাসিক। এখানে পাথর দিয়েই তারা করত আর এবং কাঁচা মাছ মাংস খেত। আর এছাড়া তাদের সে অস্ত্র ছিল কি, হট পুরাণ, হাড়ের সুই, এগুলো দিয়ে পাথরের একমাত্রই হাতিয়ার। এবং মানুষ শীত গ্রীষ্ম নিবারণের জন্য গাছের ছাল, লতাপাতা, বাকল পরিধান করত। উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এখানে আমরা কি লিখব, উদ্যান
কৃষিভিত্তিক সমাজ। এই সমাজে খাদ্য সংগ্রহ মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়। বিজ্ঞানীরা বলেন মেয়েরাই কৃষিকাজের উদ্ভাবন করেছেন। মেয়েরাই বলেন যে তারা কৃষিকাজের উদ্ভাবন করেছেন। কেন? কারণ এই পুরুষরা বন জঙ্গল থেকে পশু পাখি শিকার করতো আর মেয়েরা ফলমূল আহরণ করতো। আর এই ফলমূল দিয়ে কি করতো? তারা বীজ খেয়ে বাড়ির যেখানে তারা বসবাস করতো জলবদ্ধ হয়ে সেখানে তারা বীজ ফেলতো এবং সেই চারা গজিয়ে পরে দেখা দিত সেখানে শীষের মতো দানা বেরোচ্ছে, যেমন বার্লি, আলু, কচু দানাযুক্ত খাবার তারা এই খাবার এর থেকে সিমের বিক্রি এভাবে তারা উৎপাদন করে খেত। পশুপালন সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজকে আরো এগিয়ে নিয়ে যায়। এ সমাজে মানুষের খাদ্য সংগ্রহের পাশাপাশি তারা পশুপালনের জীবিকা নির্বাহ করত এবং শিকার করত। মানুষ প্রথম কুকুরকে পোষ মানিয়ে গৃহপালিত পশুতে পরিণত। কুকুর ছিল অত্যন্ত বিশ্বস্ত প্রহরী ও সঙ্গী। অনেক সময় বুনো ষাঁড়, এড়ে, গাধা, ঘোড়া এগুলোকে মানুষ পোষ মানাতো এবং যখন তারা খাদ্য আর শিকার করতে পারতো না সেখান থেকে একটাকে মেরে তারা আহার নির্মাণ করত। এছাড়া এগুলো বছরে বছরে নতুন করে বাচ্চা দিত এবং এর চামড়াকে এবং তারা চামড়া এবং এরা দুধ খেত এবং এর চামড়া থেকে পশমকে বিভিন্ন কাজে চামড়া এবং পশমকে বিভিন্ন কাজে লাগাতো। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বাড়ে এবং তারা সম্পদে পরিণত হয়। এই সমাজে মুদ্রা পরিচালন হতো না, তবে দ্রব্যের বিনিময় হতো। কোনো একটা দ্রব্যের বিনিময়ে তারা অন্য একটা দ্রব্য কিনে আনতো। কিনে আনতো মানে কাউকে একটা গরু দিলে সে একটা গাধা তার কাছে দিত বা একটা ছাগল তার কাছ থেকে আনতে পারত, কিন্তু মুদ্রার পরিচালন ছিল না। এবার পড়বো আমরা পাঠ 5 ও 7। সমাজ বিকাশে বিভিন্ন স্তর, কৃষি শিল্প বিপ্লব ও পরবর্তী সমাজ। সমাজ বিকাশের বিভিন্ন স্তর এবং পরবর্তী সমাজ। কৃষিভিত্তিক সমাজ। কৃষিকাজের সূচনা মেয়েরাই করেছিল। তারপর লাঙলের ফলা আবিষ্কার করে পুরুষরা বলদ গরু দিয়ে জমির দায়িত্ব পালন করতো। কাঁধে প্রথম অবস্থায় তারা নিজেরা টানলেও যখন পশু পাললো তখন বলদের কাঁধে জোয়াল দিয়ে জমি চাষ করতো। কালক্রমে হালের বলদ ব্যবহার শুরু হয়। লাঙল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। যেসব অঞ্চলে বন্যা হতো, জমিতে পলি পড়তো, সেই সব অঞ্চলে উৎপাদন অনেক ভালো হতো। টাইগ্রিস, ইউফ্রেটিস নদীর অববাহিকায়, সিন্ধু নদীর অববাহিকায়, নীল নদীর অববাহিকায় প্রচুর পরিমাণ শস্য জমিত। গম, যব, ভুট্টা, তুলা এ সমস্ত প্রচুর পরিমাণ উৎপন্ন হতো। পশ্চিম এশিয়ার দেশগুলো, আফ্রিকাতে প্রচুর বৃষ্টিপাত হতো, তাই কৃষিকাজে অঞ্চলগুলো ধীরে ধীরে প্রভাব বিস্তার করে এবং কৃষিকাজ প্রসারের সাথে সাথে কি হলো, পশুপালনের প্রয়োজনীয়তা তখন মানুষের আরো বেড়ে যায়। যখন কৃষিকাজে আমরা এবার উন্নতি করতে থাকলাম তখন পশুপালন তো বেড়ে যায়। তখন তো আর বিকল্প কোনো ব্যবস্থা ছিল না, পশুকে দিয়ে চাষাবাদ করতে হবে। সেখান থেকে পশুর যে মল সেটা আমাদের আবার কি হতো, পচে আমাদের এখন যেটা আমাদের অনেক কৃত্রিম সার পাওয়া যায়, তখন ওটাকে জৈব সার হিসেবে আমরা ব্যবহার করতে পারতাম। এই জন্য যখন কৃষিকাজে আমরা অগ্রগতি লাভ করতে পারছি তখন জৈব সারেরও আমাদের ব্যবহার প্রচলন হচ্ছে। আর এই জৈব সারের জন্য আমাদেরকে পশুর প্রয়োজনীয়তা যেমন চাষের জন্য লাগছে, ফলনের জন্য আমাদেরকে পশুর উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পভিত্তিক সমাজ। ইউরোপে মধ্যযুগের শেষের দিকে কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষ আকর্ষণ বেড়ে যায়। ইউরোপে জ্ঞান বিজ্ঞানের আবিষ্কারের ফলে ইউরোপের তখন যে অধিবাসীরা তারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন চেষ্টার মাধ্যমে বিভিন্ন কিছু তারা আবিষ্কার করতে থাকে। প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য আমরা এর পরবর্তীতে জানতে পারবো যে গ্রিস এবং রোমরা কি দিয়েছিল আমাদের।
প্রাচীন গ্রিস রোমে তাদের কি করলো, জ্ঞান বিজ্ঞানের বিকাশ করতে থাকে। অজানাকে জানতে চায়, কোথায় কি আছে সেটাকে তারা নতুন কিছু উদ্ভাবন করতে চায়। 1442 সালে কি হলো, কলম্বাস আমেরিকায় পৌঁছলো এবং আমেরিকা আবিষ্কার করলো। এবং 1685 সালে নিউটন যুগান্তকারী আবিষ্কার মধ্যাকর্ষণ আবিষ্কার করলো এবং 18 শতকে ইংল্যান্ডে বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কার হয়েছিল এবং শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। এই বাষ্প ইঞ্জিনের ধারণায় কাজে লাগিয়ে আবিষ্কৃত হয় সুতো কাটা মেশিন। মানে এই বাষ্প ইঞ্জিনকে কি করলো, তারা সুতো কাটা মেশিন, জাহাজ, বাষ্প ইঞ্জিন রেলগাড়ি আবিষ্কার হলো। 18 শতকের শেষের দিকে গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল এগুলোকে কাজে লাগিয়ে 19 শতকে রেল যোগাযোগ চালু শুরু হলো এবং কাঁচামালের চাহিদা মেটাতে ইউরোপের বিভিন্ন দেশগুলোকে সাথে কি করলো, ওই উপনিবেশ স্থাপন করলো। এই সমস্তকে যোগান দেওয়ার জন্য ইউরোপের বিভিন্ন দেশে উপনিবেশের স্থাপন শুরু করলো এবং 19-20 শতকে বিমান, রেডিও, টেলিভিশন, সিনেমার ব্যবহার শুরু হলো। শিল্প বিপ্লবের পরবর্তী সময় কি করবো এবার, শিল্প বিপ্লবের পরবর্তী সময় শিল্প বিপ্লবের পরবর্তী সমাজে মানুষ ও পশুর স্থান দখল করেছিল যন্ত্র। তখন আর মানুষ আর পশুর এত কষ্ট করতে হয়নি, যন্ত্রতে সবকিছু দখল করে আছে। শিল্পের বদলে তথ্য প্রক্রিয়ার মূলনীতি হচ্ছে কারা ছিল তখন, সম্পত্তি মালিকদের বদলে পেশাজীবী, চাকরিজীবী, বিজ্ঞান, কৌশল এগুলো সেবা বিনোদনের সাথেই মানুষ গুরুত্বপূর্ণভাবে সম্পর্ক গড়ে ওঠে বা তথ্য স্বয়ংক্রিয় করার জন্য তারা চেষ্টা চালায়। এর জন্য দরকার হয় কি, কম্পিউটার, মোবাইল, স্বয়ংক্রিয় যন্ত্র, যোগাযোগ মাধ্যম, ফেসবুক। পৃথিবীতে বাংলাদেশে অনেক মানুষ কাছাকাছি চলে গেছে। এখন বাংলাদেশ বললে কি, বিশ্বের প্রতিটা দেশই একে অন্যের কাছাকাছি চলে গেছে। এখন আমরা যে কোনো মুহূর্তে এক দেশের সাথে অন্য দেশে যোগাযোগ করতে পারি। এর ফলে কি হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে বিশ্বায়ন। মানে সহজেই আমরা জানতে পারছি যে এখন আর মানুষের মানুষ এবং পশু যে কাজ করবে তা না, এখন যন্ত্র কাজ করবে। বাংলাদেশের এখন আমরা 5 সাল বাংলাদেশের সমাজের প্রকৃতি কালের অগ্রযাত্রায় বাংলাদেশের সমাজ প্রক্রিয়া অনেক পরিবর্তিত হয়েছে বা দিচ্ছে। কুমিল্লার লালমাই পাহাড়, রণসেনী বটেশ্বরী অঞ্চলে প্রাচীন বাংলা নিদর্শন পাওয়া গেছে। বাঙালিদের আদিপুরুষ ছিল কৃষির সূচনা, তখন কৃষি উৎপন্ন ফসল উৎপন্ন হতো। তবে বর্তমানে শিল্প বিপ্লবের তথ্য প্রযুক্তির ফলে বাংলাদেশে এখন যোগাযোগ ডিজিটাল বিপ্লব। এখন বাংলাদেশের প্রশাসনিক, শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ক্ষেত্রে মানুষ দৈনন্দিন জীবনের সর্বক্ষেত্রে ইন্টারনেট, সফটওয়্যার, নেটওয়ার্কিং নানা মাত্রায় প্রযুক্তি ব্যবহার করছে।